নে বাবা, একটু পানি খা, গলাটা ভিজা। আর কত কষ্ট করবি? দাও মা, আর কষ্ট কিসের? নীরব মায়ের হাত থেকে এক গ্লাস পানি নিয়ে খেলো, কারণ নীরব এখন অনেক ক্লান্ত। মাত্র বাসা বদল করে পুরোনো ঢাকার একটা দোতলা বাসায় এসে উঠেছে। দুইটা রুম, একটা কিচেন আর একটা টয়লেট। নীরবরা আগে যে বাসায় ছিল সেখানের বাড়িওয়ালা হঠাৎই 3,000 টাকা বাসা ভাড়া বাড়িয়ে দেয়। নীরবের একার পক্ষে এত টাকা বাসা ভাড়া দেওয়া সম্ভব না। তাই নীরব বাড়িওয়ালাকে বলেছিল, চাচা, আমার তো টিউশন পড়িয়ে যা আসে তার অর্ধেক কি আপনাকে দিয়ে দেই। এই 3,000 টাকা এখন না বাড়ালে হয় না? চাচা, আমি তো এখন এত বেশি ভাড়া দিতে পারবো না, একটু সাহায্য করেন। ভাড়া না দিতে পারলে চলে যাও। ভাড়া যখন বাড়িয়েছি তখন সবার মতো দিতে পারলে দিবা, না দিতে পারলে চলে যাবা। চাচা ভালো বলেছেন, তাহলে আমরা চলেই যাচ্ছি সামনের মাসে। ঠিক আছে, যাও। আর শোনো, এই মাসে ভাড়াটা দিয়ে যেও। আবার ভাড়া না দিয়ে ভাগ্য না, তোমাদের তো বিশ্বাস নেই। হায় রে চাচা, এতদিন ছিলাম, একদিনও দেরি হয়েছে আপনাকে ভাড়া দিতে, আর আপনি বলছেন ভাড়া না দিয়ে চলে যাব? হয়েছে হয়েছে, ভাড়া দিয়ে চলে যাও। এরপর নীরব অনেক বাসা খুঁজে শেষমেশ 5,000 টাকায় পুরনো ঢাকার এই দোতলা বাড়িটা পেয়ে যায়। নীরব আর নীরবের মা হেতেই অনেক খুশি। নীরব যে বাসাটা নিয়েছে সেটা দোতলা বাসা, 3 তলায় ছাদ আর নিচতলায় সম্পূর্ণ বাড়িওয়ালার বিশাল বড় বাসা। তবে দোতলার এক পাশ শুধু নীরবকে ভাড়া দিয়েছে, আর অন্য পাশ এখনও তালাবদ্ধ, মানে ভাড়া হয়নি। নীরব বাবাহারা ছেলে, শুধু মা আছে আর কোনো ভাই বোন নেই। নীরবের বাবা ওদের ছেড়ে চলে যায় আজ থেকে 3 বছর আগে। সেদিন নীরব প্রথম ভার্সিটিতে গিয়েছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে বাসায় এসে শুনে বাবা আর বেঁচে নেই। সেদিন কিন্তু নীরবের অনেক কান্না করার কথা ছিল, কিন্তু নীরব এক ফোঁটাও কান্না করেনি। নীরবের মা নীরবকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছে, তাও নীরব কাঁদেনি। কেন জানেন? কারণ সেদিন নীরব কাঁদলে তার মা অনেক ভেঙে পড়ত। তাই মায়ের কথা ভেবে নীরব সেদিন মায়ের সামনে কাঁদেনি, কিন্তু যখন বাবাকে কবর দিয়ে এসে সবার আড়াল হয়ে নিজেকে একদম একা করে ফেলে তখন নীরব অনেক কেঁদেছিল। সেই কান্না এতটা বেদনাদায়ক ছিল যে যে কাউকে কাঁদতে বাধ্য করত। নীরব মায়ের কথা ভেবে নিজেকে অনেক কষ্টে সামলে নেয়। ডিপ্রেশনে অনেকবার পড়তে নিলেও মায়ের মলিন মুখটা নীরবের চোখের সামনে ভেসে ওঠে। তাই নিজেকে শক্ত করে নেমে পড়ে এক জীবন যুদ্ধে, আর আজও লড়ে যাচ্ছে। নীরব এখন 3য় বর্ষের ছাত্র। 5টা টিউশনি করায় সব মিলিয়ে 15,000 টাকা পায়। তা থেকে 6,000 টাকা ভাড়াতে চলে যাবে, গ্যাস বিল আর কারেন্ট বিল সহ। বাকি 9,000 টাকা দিয়ে মায়ের ওষুধে যায় 3,000 টাকা। পুরো মাসে বাজারে যায় 3,000, হাতে থাকে আর 3,000 টাকা। তা দিয়ে কোনোভাবে নীরব পড়ালেখা করে। কোনো টিউশনি পড়তে পারে না নীরব। ভাগ্য ভালো, নীরব ভালো ছাত্র হওয়ায় ওকে ভার্সিটিতে টাকা দিতে হয় না। স্যাররা ওকে ফুল ফ্রি করে দিয়েছে ওর ভালো রেজাল্টের জন্য। নীরব টিউশনি না পড়লেও ওর এক বন্ধুর কাছে, মানে বেস্ট ফ্রেন্ড, ওকে অনেক সাহায্য করে পড়ালেখায়। যেমন স্যারদের নোটস, লেকচার শিট আরও অনেকভাবে সাহায্য করে। নীরবের ইচ্ছা ও বিসিএস পরীক্ষা দিবে। ওর বিশ্বাস ও অবশ্যই পাশ করবে, তাহলে ওর সব দুঃখ আর কষ্ট দূর হয়ে যাবে। মাকে আর কষ্ট করে 1-2টা শাড়ি প্রতিদিন পরতে হবে না। নীরব আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তার লক্ষ্যে পৌঁছাবার জন্য, কিন্তু নীরব এখন সম্পূর্ণ নতুন এক এলাকায়, চারিদিকে সব নতুন লোকজন। নীরব যেসব জায়গায় পড়াতো তার সব পুরনো বাসার ওখানে। এখন নীরব অনেক চিন্তায় পড়েছে যে কিভাবে এত দূরে গিয়ে ছাত্রদের পড়াবে। প্রতিদিন তাকে রিকশায় যেতে হবে, আসতে যেতে মোট খরচ 100 টাকা, মানে মাসে 3,000 টাকা শুধু গাড়ি ভাড়ায়। তাই নীরবকে এখানে কাউকে পড়াতে হবে, তাহলেই মাস শেষে ওর হাতে কিছু টাকা থাকবে। নীরব বসে বসে এসব ভাবছে আর জানালা দিয়ে আসা বাতাস খাচ্ছে। নীরব দেখতে একদম সাধারণ, তার চেহারায় আছে একটা শান্ত শান্ত ভাব। মুখটা ফর্সা আর চোখগুলো অনেক সুন্দর। চুলগুলো একটু বড়, উল্টিয়ে আঁচড়ানো, দেহ লম্বা ফিটফাট। নীরব একদম সাধারণ হলেও তার মধ্যে এক বিশেষ বৈশিষ্ট্য আছে,
তা হলো তার দিকে তাকালেই যে কেউ তার মায়ায় পড়ে যাবে। একটা ভালো লাগা কাজ করে। ভার্সিটি লাইফে বহু মেয়ের প্রেমের প্রস্তাব পেলেও একটাতেও সাড়া দেয়নি নীরব। আসলে কাউকেই মন থেকে ভালোই লাগেনি ওর। এখন নীরব বাবা, যা গোসলটা করে আয়, ঘেমে তো তোর অবস্থা খারাপ। যাচ্ছি। আচ্ছা মা, তোমার কোনো কষ্ট হচ্ছে না তো এখানে? ধুর বোকা, কি কষ্ট হবে? এত সুন্দর একটা বাসায় আবার কিসের কষ্ট? চারিদিকটা খুব খোলামেলা, আমার অনেক ভালো লাগছে। মা দোয়া কইরো যেন তোমাকে ওই উঁচু বিল্ডিংয়ে নিয়ে যেতে পারি, যেখানে কোনো কষ্ট নাই, শুধু আরাম আর আরাম। বাবা, তুই এসব কি বলছিস? তুই তো ভুল শিক্ষা গ্রহণ করছিস রে। মানে? আমার কথাটা গুরুত্ব সহকারে শোন। আচ্ছা মা বলো। শোন, জীবনে কোনো দিন ধনী কিংবা অন্যের চেয়ে বড় হতে চাবি না। যদি চাস তাহলে তুই নিজের সব হারাবি। ভালো কাজ করবি আর অনেক বেশি পরিশ্রম করবি। দেখবি সফলতা নিজেই তোর কাছে দৌড়ে চলে আসবে। শুধু সাফল্যের পিছনে যারা দৌড়য় তারা কখনো সাফল্য পায় না, কিন্তু যারা শুধু সাফল্য অর্জনের জন্য না, বরং নিজেকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য অনেক বেশি পরিশ্রম করে, তারাই জীবনে সফল হয়। বুঝলি এবার? মা সত্যি তুমি ধন্য। আজ থেকে বড় হওয়ার জন্য না, মানুষের মতো মানুষ হওয়ার জন্য পরিশ্রম করব। সবসময় এটা মাথায় রাখবি। আর শোন, জীবন হলো এক যুদ্ধক্ষেত্র, যেখানে হার জিত উভয়ই আছে। অনেক কষ্ট বেদনা জীবনে আসবে, তাই বলে হার মানবি না, লড়াই করবি। দেখবি জয় তোরই হবে। আর দুঃখ কষ্ট তো জীবনের একটা অংশ। আজ যদি দুঃখ না পাস, তাহলে যে পরে সুখটা পাবি তার মূল্যটা কিভাবে বুঝবি? সত্যি মা, তুমি ঠিক বলেছ। আমাদের যা আছে তাতেই আমরা সুখী। মা তুমি সবসময় এইভাবে আমার জন্য দোয়া করবে, যেন তোমার কথা মতো চলতে পারি। ইনশাল্লাহ বাবা, তুই পারবি। যা এখন গোসলটা করে আয়। মা বাসায় তো সাবান নাই, আমি একটা সাবান নিয়ে আসি। আচ্ছা যা। নীরব সিঁড়ি দিয়ে নামছে। হঠাৎই একজন নীরবের মায়ের মতো বয়স্ক মহিলা নীরবের পথ আটকায়। দাঁড়াও বাবা, তুমি কি আমগো নতুন ভাড়াটিয়া নাকি? জি আন্টি। তা কোথায় যাইতেছো? আন্টি একটু বাজারে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা যাও, তোমার মা বাসায় আসে না? জি আন্টি আছে। আচ্ছা পরে কথা কমু, যাও। বলেই আন্টি চলে গেল। নীরবও গেট থেকে বের হয়ে দোকানের দিকে যাচ্ছে আর হাসছে। ঢাকাইয়া ভাষাটা ওকে বেশ মজা দিচ্ছে। বাসাকে বলে বাসা। নীরব হাসতে হাসতে একটা দোকানে গেল। চাচা একটা সাবান দেন তো। কি বাবা, এলাকায় কি নতুন নাকি? জি চাচা। ভালা, তা কোন বাড়িতে উঠলা? এই তো চাচা, 7 নম্বর বাড়িটাই। খাইছে রে। কি কইলা? এটা বহুত ডেঞ্জারাস বাবা, সাবধানে থাইকো। কই চাচা, আমি তো দেখলাম বাড়িওয়ালা অনেক ভালো। ভালোর ভালো, আবার খারাপের বহুত খারাপ আছে। ঠিক মতো থাইকো। এই নাও তোমার সাবান। চাচা কত? আরে কি কও, টেহা লাগবো না। তুমি আমাগো এলাকায় নতুন আইছো, এইটা তোমারে ফিরি দিলাম। শুনো বাবা, আমাগো ঢাকাইয়া গো দিল বহুত বড় আছে, কোনো সমস্যা হইলে জানাইও। আচ্ছা চাচা। নীরব সাবান নিয়ে চলে আসলো। হাসার সময়ও ও মুখে হাসি রেখা ছিল। আসলে ঢাকাইয়া মানুষগুলো অনেক ভালো আর বড় মনের মানুষ হয়। এসব ভাবতে ভাবতে নীরব বাসায় চলে যায়। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নীরব একটা ঘুম দেয়। বিকেল 6:26 নীরবের ঘুমটা ভেঙে যায়। নীরব উঠে দেখে মা এখনো ঘুমাচ্ছে। তাই ও মুখটা ধুয়ে দরজাটা বাইরে থেকে লাগিয়ে ছাদে চলে যায়। ছাদটা কেমন তা দেখার জন্যই মেনলি ছাদে যাওয়া। নীরব আস্তে আস্তে ছাদে উঠল। ছাদটা অনেক বড় আর সুন্দর। ছাদের একপাশে বিভিন্ন ধরনের ফুলের গাছ, আর তার ঠিক সামনেই একটা দোলনা। নীরব আস্তে আস্তে হেঁটে দোলনাটার কাছে গিয়ে দাঁড়ালো। খুব সুন্দর দোলনাটা। বসার লোক সামলাতে না পেরে নীরব তাতেই বসে পড়ল। দক্ষিণ দিকে দোলনাটার মুখ হওয়ায় বেশ ভালোই বাতাস এসে লাগছে নীরবের গায়ে, আর সাথে ফুলের মনোমুগ্ধকর সুবাস। নীরবের এখন কবি হতে ইচ্ছে করছে। যেই না একটা কবিতা বলতে নিবে, অমনি পেছন থেকে হঠাৎ একটা মেয়ের কড়া কণ্ঠ ভেসে আসলো। এই কে রে, এত বড় সাহস আমার দোলনায় বহস? এই দেহি তো ক্যাঠা। নীরব তাড়াতাড়ি উঠতে নিলেই মেয়েটি নীরবের সামনে চলে আসে। নীরব চলে যাচ্ছিল মাথা নিচু করে। ওই ওই,
কোথায় যাইতাছস? খাড়া খাড়া কইতাছি, খাড়া। নীরব ভয়ে দাঁড়িয়ে যায়। নীরব মেয়েটির দিকে না তাকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আপনার সাহস তো কম না। আপনি কেনতে আমার মানে প্রিয়ন্তীর দোলনায় বহেন? হ্যাঁ, ক্যাঠায় আপনি? আর এখানেই বা ক্যা? আমি এই বাসার নতুন ভাড়াটিয়া, আজকে উঠেছি। ও, তাই বইলা প্রথম দিনেই আমার দোলনা দখল? আসলে ভুল হয়ে গিয়েছে, মাফ করবেন। কোনো মাফ নাই, কান ধরেন। এবার নীরব আর নিচে তাকিয়ে থাকতে পারে না। হাসতে করে মাথা তুলে প্রিয়ন্তীর দিকে তাকায়। নীরব দেখে দুধের মতো ফর্সা একটা মুখ, তাতে আছে কাজল টানা বড় বড় পাপড়ি সহ দুটো দুষ্ট চোখ। নাকটা চেহারার সাথে একদম পারফেক্ট, আর ঠোঁটের ঠিক উপরের মাঝ বরাবর একটা, আর ঠিক ডান পাশে একটা ছোট্ট তিল আছে। দেখলেই মনে কেমন এক সাড়া দেয়। আর ঠোঁটটা মনে হয় নদীর ঢেউয়ের মতো। চুলের কথা আর কি বলবো, মাথা থেকে বেনি হতে হতে একদম কোমর পার করেছে। বেশ ঘন কালো কেশ তার। নীরব ওর জীবনে প্রিয়ন্তীর থেকে বহু সুন্দরী মেয়ে দেখেছে, কিন্তু প্রিয়ন্তীর মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে নীরবের। নীরবের মনে ঠিক এরকমই একটা মেয়ের ছবি ছিল। নীরবের মনের সেই ছবি আজ বাস্তবে রূপ নিল তার সামনে। নীরব মুগ্ধ হয়ে তার নয়নজোড়া দিয়ে প্রিয়ন্তীকে দেখছে। নিজের কল্পনার মেয়েটি আজ তার সামনে, কিন্তু পরক্ষণেই মনে হলো ওকে না দেখলেই ভালো হতো, কারণ ও হয়তো এই বাসার মালিকের মেয়ে। ওদের মাঝে বিশাল বড় এক দূরত্ব। হয়তো প্রিয়ন্তীও ওকে কখনো চাবে না, হবে না ওর কল্পনা থেকে বাস্তবে ভালো লাগা। সবই মনের গহীনে থাকবে। নীরবের মনটা খারাপ হয়ে যায়, আর সে আবার নিজের দিকে তাকায়। ওই মেয়া, কি কইলাম শুনেন নাই? কান ধরেন। আর মায়াগো মতো এত লজ্জা পান কে? খালি নিচে তাকায়া থাকেন। এত সুন্দরী মায়া আপনার সামনে খাড়াই আছে, আর আপনি দেখি নিচে মেয়ে তাকায় আছেন। বহুত শর্মিলা কিসামকে তো আপনি। নীরব আর কোনো রাস্তা না পেয়ে সত্যি সত্যি কান ধরে। আরে আরে রাখেন, আপনি তো সত্যি বহুত বোকা কিসামের। কানের ধরতে কইলাম আর দুইটা ফালাইলেন। কি হইল জনাব, লক কেন? আসলে আমার যেতে হবে, আমি যাই। প্রিয়ন্তী আরাম করে দোলনায় বসলো আর বলছে, দেখতে তো মাশাল্লাহ বহুত ভালা, তাই এত লজ্জা পান কে? কি সমস্যা আছে নাকি কোনো? নীরব আবার অবাক হয়ে প্রিয়ন্তীর দিকে তাকায়। প্রিয়ন্তী হাসছে। সে কি তার হাসি যেন মুক্তা ঝরছে সে হাসি থেকে। না না, কোনো সমস্যা নেই, আসলে আমি মেয়েদের দিকে তাকাই না। তাইলে কি খালি পোলাগো দেখেন? কথা তো ওই একই হইল। না মানে। আচ্ছা আচ্ছা হইছে, শুনেন, এই দোলনাটা আমার, এটাই আর বইবেন না, বুঝছেন? না না, আর কখনো বসবো না। মনে থাকে যেন। আর শুনেন, এত লজ্জা পান কে? লজ্জা মাইয়ারা পাইব। আপনি কি মায়া নাকি? জি আচ্ছা। আপনি কি মায়া? মজা করে। না না, বললাম আর লজ্জা পাবো না। ও ঠিক আছে, জানা হন। নীরব এক প্রকার দৌড়ে চলে আসলো। পেছনে হাসি না আওয়াজ পাচ্ছে নীরব। প্রিয়ন্তী হেভি ডেঞ্জারাস মেয়ে। রাত 10টা। খেতে খেতে, মা এখানে একটা টিউশনি নিতে হবে বুঝলা, কিন্তু কোথায় বা কিভাবে যে পাবো আল্লাহ জানে। চিন্তা করিস না, হয়ে যাবে। হলেই ভালো, কারণ হাত খরচই থাকবে না, না হলে। আল্লাহ ভরসা, হয়ে যাবে। মা রান্নাটা কিন্তু আজকে অনেক ভালো হয়েছে। পাগল ছেলে, কি আর রান্না করলাম? ডাল, আলু ভর্তা আর ডিম ভাজা, এতে আর মজা কি? মা জানো, তোমার হাতে এই 3টা খাবার পৃথিবীর সবচেয়ে তৃপ্তিকর খাবার আমার কাছে। তোর বাবাও তাই বলতো আমাকে, একদম বাবার মতো হয়েছিস। দেখো দেখি, একটু প্রশংসা করলাম আর সে কাঁদছে। আর করবই না তোমার তারিফ। কি তারিফ? তুই তো একদিনই ঢাকাই ভাষা শিখে যাচ্ছিস। আর বলো না মা, এদের কথা শুনলে আমার অনেক হাসি পায়। শুনেন, কে বলে শুনেন। আসলেই আমিও শুনছি। মা তুমিও। এভাবে মায়ের সাথে আনন্দ মজা করে খাওয়া দাওয়া শেষ করে নীরব বিছানায় গায়ে এলিয়ে দেয়। বারবার প্রিয়ন্তী মেয়েটার কথা মনে পড়ছে। আসলে প্রিয়ন্তীর রূপ দেখে নীরবের মনে সাড়া দেয়নি। সাড়া দেওয়ার কারণ হলো, প্রতিটা ছেলের মনেই তার মনের মতো একটা মেয়ের ছবি থাকে। আসলে সে কিভাবে চায়,
ঠিক সেই ছবির মানুষটা যখন সত্যিকারের চোখের সামনে এসে পড়ে তখন আবেগটাকে কিংবা ভালো লাগাকে হাটকানো যায় না। নীরব এসব ভেবে ওর মনটা অস্থির অস্থির করছে, তাই নীরব ভাবলো একটু ছাদ থেকে ঘুরে আসা যাক। এত রাতে নিশ্চিত কেউ ছাদে থাকবে না, তাই যা ভাবা সেই কাজ। নীরব দরজাটা লাগিয়ে ছাদে চলে যায়। আজ আকাশটা একদম পরিষ্কার, তাই চাঁদের পাশে মিটমিট জ্বলন্ত তারাগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আর সাথে আসা দক্ষিণা বাতাস। নীরব যেন হারিয়ে যাচ্ছে। খুব মন চাচ্ছে একটা গান গাইতে, তাই নীরব আশেপাশে একটু দেখে ছাদে দোলনাটার পাশে দাঁড়িয়ে ছাদের দিকে তাকিয়ে বাবা গানটা ধরে। গান গেতে গেতে একসময় নীরবের মন অনেকটাই বিষণ্ণ হয়ে পড়ে। চোখগুলো অশ্রুতে ভরে আসে, গলা আটকে আসে, তাই নীরব থেমে যায়। কিন্তু হঠাৎই ওর পেছন থেকে কেউ বলে ওঠে, আরে থামলেন কেন? ভালোই তো লাগছিল। নীরব ভূত দেখার মতো ভয় পেয়ে যায় আর চোখটা মুছে সাথে সাথে পেছনে ফিরে তাকায়। নীরব দেখে আর কেউ নয়, প্রিয়ন্তী। তার বিশাল বড় কেশগুলো সামনে এনে ছেড়ে দিয়েছে। জ্যোৎস্নায় সব আলোটুকু যেন প্রিয়ন্তীর ফর্সা মুখে এসে পড়েছে। চারিদিকটা কেমন আধার হয়ে গিয়েছে, আর তার মাঝে এই পরীটা আলো ছড়াচ্ছে। নীরব যতটুকু ভয় পেয়েছে তার চেয়ে বেশি খুশি হয়েছে প্রিয়ন্তীকে দেখে। থামলেন কেন? গানটা গান আবার। নীরবে ঘোর ভেঙে যায় প্রিয়ন্তীর কথায়। আপনি এই রাতে এখানে, আমি বরং চলে যাই তাড়াতাড়ি। নীরব চলে যেতে আরে খারান, মানে খারান, যেতে হবে না, ভয় নেই, কেউ আসবে না। না না, আমার 1 মিনিট আপনি আমাদের ভাষায় কথা বলছেন, মানে আমরা যেভাবে বলি শুদ্ধ ভাষায় কিভাবে? কই কখন কইছি? আমি তো ঢাকায়া ভাষাই কইলাম। না না, আমি শুনেছি আপনি বলেছেন। জি বলছি, আমি দুটো ভাষাই পারি, শুদ্ধ আর ঢাকায়া। দেখেছেন, বললাম না আমি আপনাদের ভাষা বুঝি, তবে মাঝে মাঝে কষ্ট হয়। আসলেনি তো আজকে, এর মধ্যেই? না মানে সামনে হবে। হইলে হবে, একটু কষ্ট তো করতেই হবে আমাগো ভাষা বুঝবার লাইয়া। একটা ছোট্ট রিকোয়েস্ট করতে পারি প্লিজ? বাহ, প্রথম দিনে রিকোয়েস্ট কইরালান শুনি। আপনি শুদ্ধ ভাষায় কথা বলবেন, তাহলে অনেক ভালো লাগে আপনাকে। বাবা, আমারে আবার আপনার ভালোও লাগে দেখি। না মানে আপনার কথা। আচ্ছা আচ্ছা যান, বলবো, তবে শুধু আপনার সাথে। আমিও বেশি একটা শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, আব্বা আমার আড়ালে শিখি। তাহলে একটা কাজ করলে কেমন হয়? কি? আপনি আমাকে আপনার ভাষা শিখাবেন, আমি আপনাকে আপনার ভাষা শিখাবো। ও এই কাহিনী। কথাটা মন্দ কর নাই, করণ যাইব। হুম, এইভাবে বলো, কথাটা মন্দ হয়নি, করা যাবে। কথাটা মন্দ না। হয়নি, হয়নি, করা যাবে। করণ যাইব। আহা বলো, করা যাবে। করা যাবে। হ্যাঁ ঠিক আছে। বাহ, আপনি তো ভালোই পড়ান। হ্যাঁ আমি ছাত্রদের পড়াই, এখানে একটা ছাত্র পড়াতে হবে, কিভাবে যে পাবো। আচ্ছা বুঝলাম। আহা বুঝলাম না, বুঝলাম হবে। আচ্ছা। আপনি অনেক মিশুক, আমার মতো অপরিচিত ছেলের সাথে বেশ ভালোই মিশে গেলেন। আমার মাও ভি আমারে তাই কয়, তয় আমার যারে ভালো লাগে আমি তার সাথে মিশি। ও আচ্ছা, অনেক রাত হয়েছে, আপনি এখন চলে যান, অন্যথায় সমস্যা হবে। কি? কিসের থায়? অন্যথায় মানে না হলে। আচ্ছা যাইতেছি, আপনিও ভি যান। আপনি যান, আমি একটু পরে যাব। আচ্ছা তাইলে থাকেন, আমি যাইগা। আহা থাকেন না, আচ্ছা বাদ দেন, শুভরাত্রি। এরা আবার কেডা? হা, এরা কেউ না। প্রিয়ন্তী যেতে নিলেই নীরব ডাক দেয়, প্রিয়ন্তী। প্রিয়ন্তী ফিরে তাকায়। কিছু বলবেন? আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে খোলা চুলে। প্রিয়ন্তী ফিরে তাকায়। প্রিয়ন্তীর মনে হয় লজ্জা পেল, একটা মনোমুগ্ধকর হাসি দিল আর বলল, আপনার সুন্দর লাগতেছে। গুড নাইট। ওকে, গুড নাইট। প্রিয়ন্তী একটু জোরেই চলে যাচ্ছিল, লজ্জা পেয়েছে মনে হয়। কিন্তু হঠাৎই কি হলো, প্রিয়ন্তীর পায়ে প্রিয়ন্তী পড়ে যেতে নেয়। আর নীরব তাড়াতাড়ি দৌড়িয়ে প্রিয়ন্তীকে ঘিরে ধরে। প্রিয়ন্তী নীরবের বাহুতে, ঠিক চারটার পাশেই নীরবের মুখটা। প্রিয়ন্তী নীরবের চোখের দিকে তাকিয়ে আছে। নীরবও চাঁদের আলোতে প্রিয়ন্তীর মায়াবী মুখটা মুগ্ধ হয়ে দেখছে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে ওরা অনেক দিনে পরিচিত। প্রিয়ন্তীর কাছে ব্যাপারটা খুব ভালো লাগছে, কারণ এর আগে কখনো কোনো ছেলেকে এত কাছ থেকে দেখেনি প্রিয়ন্তী।
নীরবের সুন্দর চোখগুলো ওকে ওর মায়ায় ফেলছে। নীরবের প্রতি কেমন এক ভালো লাগা কাজ করছে প্রিয়ন্তীর। নীরব হাসতে করে প্রিয়ন্তীকে দাঁড় করালেও প্রিয়ন্তী দাঁড়াতে না পেরে নীরবের বুকে পড়ে যায় আর একরকম নীরবকে জড়িয়ে ধরে। উফ, পায়ে মনে হয় ব্যথা লেগেছে, দাঁড়াতেই পারছি না। উহ। আচ্ছা একটু দাঁড়ান, আমি দেখছি। নীরব একটু নিচে নেমে প্রিয়ন্তীর বাম পাটা দেখে, একটু মুচকে গিয়েছে মনে হচ্ছে। নীরব নিচে বসে প্রিয়ন্তীকে বলে, আপনি পাটা তুলে আমার হাতে দিন আর আমার কাঁধটা শক্ত করে ধরুন। একটু ব্যথা অনুভব হবে, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে। কি বলছেন? আমার তো অনেক ব্যথা করছে। আর করবে না, দেন পাটা, আমি দেখছি। প্রিয়ন্তী নীরবের হাতে ওর বাম পাটা তুলে দেয়। নীরব পাটাকে দুটো মোচড় দেয়। উহ, ব্যথা পেয়ে। কি এখন ব্যথা করে? প্রিয়ন্তী আস্তে করে পাটা নামিয়ে একটু হাঁটাহাঁটি করে। না, এখন বিন্দু মাত্র ব্যথাও নেই। প্রিয়ন্তী প্রচুর পরিমাণে খুশি হয়ে যায়, লাফালাফি দৌড়াদৌড়ি করছে। হঠাৎ এসে নীরবকে জড়িয়ে ধরে আর বলে, আপনারে অনেক থ্যাঙ্কস আমার পাটা ভালো করে দেওয়ার জন্য। নীরবের অনেক ভালো লাগছে প্রিয়ন্তীর স্পর্শ। নীরব চুপ করে বুকে থাকা মানুষটাকে অনুভব করছে। নীরব জানে হয়তো কখনো ওকে পাওয়া হবে না, তাই না হয় একটু সময় ওকে অনুভব করা যাক। হেদিকে প্রিয়ন্তীও কোনো এক অজানা অনুভূতিতে নীরবকে জড়িয়ে আছে। ওর মধ্যে একটা কাজ করছে না যে এত রাতে একটা অপরিচিত ছেলেকে এভাবে জড়িয়ে ধরা ঠিক না, কিন্তু প্রিয়ন্তীর কেন যেন অনেক ভালো লাগছে নীরবের বুকে মাথা রেখে দাঁড়িয়ে থাকতে। প্রিয়ন্তী চোখটা বন্ধ করে নীরবকে জড়িয়ে ধরে আছে। অন্যরকম ঘুরে আছে প্রিয়ন্তী। নীরব বুঝতে পেরে প্রিয়ন্তী। নীরবের মুখে প্রিয়ন্তী ডাকটা প্রিয়ন্তীকে নীরবের প্রতি আরও দুর্বল করে দিচ্ছে। নীরবের মুখে প্রিয়ন্তী ডাকটা প্রিয়ন্তীকে নীরবের প্রতি আরও দুর্বল করে দিচ্ছে। নিচে যাবেন না, কেউ দেখে ফেললে তো অনেক বড় ক্ষতি হবে আপনার। প্রিয়ন্তীর এবার হুঁশ হয়। ও তাড়াতাড়ি করে নীরবকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ায়। প্রিয়ন্তীর প্রচুর লজ্জা লাগছে। ও এতক্ষণ কোনো এক অজানা টানে নীরবকে জড়িয়েছিল, ও নিজেও জানে না, তাই লজ্জায় মাথা নিচু করে আছে প্রিয়ন্তী। সরি, ভুলে জড়িয়ে ধরেছি। কই, কখন? আমার তো খেয়াল নেই। সত্যি আপনার মনে নেই? বিস্ময় মাখা চাহনিতে বললাম। নীরব প্রিয়ন্তীর কাছে এগিয়ে গিয়ে বলে, তুমি কি চাও আমি তা মনে রাখি? প্রিয়ন্তী অনেক লজ্জা পেয়েছে নীরবের কথায়। লজ্জায় মুখটা একদম গোলাপি হয়ে গেছে। আমি চাই তাহলে। বলেই যেতে নিলে, যাই না, বলো আসি। আচ্ছা আসি। প্রিয়ন্তী চলে যায়। সেদিন রাতে না নীরব না প্রিয়ন্তী ঘুমিয়েছিল, শুধু একে অপরের ভাবনায় ডুবেছিল দুজন। এরপর কয়েকদিন চলে যায়। নীরব অনেক ব্যস্ত হয়ে পড়ে। প্রিয়ন্তীর সাথে তেমন দেখাও হয় না। প্রিয়ন্তীর মনটাও বিষণ্ণ থাকে। ও বুঝতে পারছে না এই বিষণ্ণ মনের কারণ। নীরবদের বাসার সামনে দিয়ে উকি মারে যে নীরব আছে কিনা, কিন্তু কাউকেই পায় না, কারণ নীরব সেই সকালে বের হয় আর আসে 11টায়। ক্লান্ত থাকার কারণে ছাদেও যেতে পারে না। নীরব ভেবে নিয়েছে সেদিনের রাতটা হয়তো একটা সুন্দর স্বপ্ন ছিল, তাই ও নিজেও ইচ্ছে করে প্রিয়ন্তীর সামনে যায় না। শত কষ্ট হলেও প্রিয়ন্তী ওর মতো গরিব ছেলেকে ভালোবাসবে না, এই ভাবনায় ওকে থামিয়ে দেয় প্রিয়ন্তীর কাছে যেতে। একদিন সকালে নীরব ভার্সিটিতে আজ 3টা ক্লাস করে 12:37 দিকে বাসার উদ্দেশ্যে বের হয়। নীরব বাসের জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। হঠাৎই একটা রিক্সাকে বাস এসে সজোরে ধাক্কা দেয়। রিক্সায় থাকা একটা মেয়ে ছিটকে রাস্তায় গিয়ে পড়ে। মেয়েটা মাথায় আঘাত পেয়ে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়, কিন্তু রিক্সাওয়ালা ভাগ্যক্রমে বেঁচে যায় মারাত্মক আঘাত থেকে। নীরব তাড়াতাড়ি এগিয়ে যায়। মেয়েটার অবস্থা অনেক খারাপ, মাথা থেকে প্রচুর রক্ত ঝরছে। নীরব মেয়েটির অবস্থা দেখে অবাক হওয়ার চেয়ে বেশি অবাক হয় পাবলিকদের দেখে। সবাই সমানে ছবি তুলছে। নীরবের গা জ্বলে যাচ্ছে রাগে আর কষ্টে। একটা লোক পর্যন্ত এসে মেয়েটাকে সাহায্য করছে না। পাবলিক মধ্যে শ্রদ্ধেয় জনগণরা শুধু তাকিয়ে আছে নীরবের দিকে। কেউ এগিয়ে আসলো না, উল্টো হায় নীরবকে তারা ভিডিও করছে।
নীরবের চোখ থেকে অঝরে পানি ঝরছে। নীরব সব ভুলে মেয়েটার কাছে এগিয়ে যায়। মেয়ে মানুষ, গায়ে হাত দেওয়াটাও ঠিক কি হবে? তা ওকে বাঁচানোর জন্য সব লজ্জা রীতিনীতি সব ভুলে নীরব এগিয়ে যায়। নীরবের ব্যাগে একটা এক্সট্রা শার্ট সবসময় থাকে, সেটা বের করে তাড়াতাড়ি মেয়েটির মাথায় বাঁধে। এরপর আর কিছু না ভেবে মেয়েটার ব্যাগটা কাঁধে নিয়ে মেয়েটাকে কোলে করে অনেক কষ্টে একটা রিক্সা নিয়ে কাছে একটা হাসপাতালে যায়। ডাক্তার প্লিজ ওনাকে একটু দেখেন, ওনার অবস্থা অনেক খারাপ। ওনার কি হয়েছে আর উনি কে? নীরব একটু ভেবে বলল, ও আমার বোনের মতো, রিক্সা থেকে হঠাৎ পড়ে গিয়েছে। আচ্ছা আমরা দেখছি, আপনি শান্ত হয়ে বসুন। নার্স, ওনাকে তাড়াতাড়ি এমার্জেন্সিতে নিয়ে যাও। নীরবের মাঝে মেয়েটি ফোন থেকে নাম্বার নিয়ে ওর বাবা মাকে ফোন দেয়, তারা আসছে। আর নীরব ডাক্তারকে মিথ্যে বলেছে, কারণ নতুবা পুলিশ না আসা পর্যন্ত মেয়েটিকে তারা ট্রিটমেন্ট করতো না। ফলে হয়তো মেয়েটি অনেক বড় ক্ষতি হয়ে যেত। একটু পর, এই যে শুনুন, জি আপনি তো একটু আগের পেশেন্টের ভাই, তাই না? জি, কেন? আসলে ওনার অনেক রক্ত পড়েছে, তাই ওনার এখন এক ব্যাগ ও পজিটিভ রক্ত লাগবে খুব তাড়াতাড়ি, তাহলে ওনাকে বাঁচাতে সমস্যা হবে। আমাদের হাসপাতালে এখন ও পজিটিভ রক্ত নেই, তাই আপনাকে যেভাবেই হোক রক্ত ম্যানেজ করতে হবে। নার্স, আমার ও পজিটিভ রক্ত, দয়া করে আমার রক্ত ওকে দিন। এরপর নীরব প্রায় 2 ব্যাগ রক্তই দেয়, কারণ পরে 1 ব্যাগ রক্তে শর্ট পড়েছিল। এরই মধ্যে মেয়েটির পরিবারের লোকজনও এসে পড়ে। সবাই নীরবকে ধন্যবাদ দিতে দিতে ভরিয়ে দিচ্ছে। নীরব পাশের একটা কেবিনে শুয়ে আছে। স্যালাইন দেওয়া 2 ব্যাগ রক্ত দেওয়ায় ডাক্তার ওকে স্যালাইন দিয়েছে। মেয়েটি জ্ঞান এসেছে। মেয়েটি এই যাত্রায় বেঁচে গিয়েছে শুধুমাত্র আল্লাহর রহমত আর নীরবের জন্য। এখন একটু ভালোই আছে মেয়েটি। নীরব চোখ বন্ধ করে শুয়ে আছে। হঠাৎই একজন বলে উঠল, আপনি? নীরব চোখ খুলে যাকে দেখে তাকে দেখার জন্য নীরব মোটেও প্রস্তুত ছিল না। আর কেউ নয়, প্রিয়ন্তী। আপনি এখানে? আপনি যাকে বাঁচিয়েছেন ও আমার ছোটবেলার বান্ধবী। আপনি নাকি ওকে রক্তও দিয়েছেন? ওর প্রয়োজন ছিল তাই। আপনি সত্যি অনেক ভালো একটা মানুষ। এই জমানায় কেউ কাউকে এত সাহায্য করে না। আপনি থাকেন, আমি ওকে বিদায় দিয়ে আসি, তারপর আমার সাথে বাসায় যাবেন। আরে সমস্যা নেই, আমি নিজে যেতে পারবো। না, আমার সাথেই যাবেন, গাড়িতে একসাথে যাব। আর কোনো কথা না, ঢাকাইয়া মেয়েদের রাগ কিন্তু অনেক বেশি। আচ্ছা যাব। শুয়ে থাকেন, আমি আসছি। আচ্ছা। কিছুক্ষণ পর প্রিয়ন্তী এসে নীরবকে সাথে নিয়ে গাড়ির কাছে যায়। উঠুন। না গেলে হয় না, আপনার পরিবারের কেউ দেখলে খারাপ মনে করবে। আমি বরং একাই যাই। আপনি কিন্তু আমাকে রাগাচ্ছেন। গাড়িতে উঠুন, না হলে কিন্তু অনেক খারাপ হবে। আচ্ছা আচ্ছা, উঠছি। গাড়িতে প্রিয়ন্তী আর নীরব গাড়িতেই একসাথে বসেছে। প্রিয়ন্তী ফোন চালাচ্ছে আর নীরব আর চোখে একটু পরপর প্রিয়ন্তীকে দেখছে। নীরব ওকে দেখছে আর ভাবছে মেয়েটার মধ্যে অনেক মায়া আছে, অনেক ভালো লাগা আছে। বিশেষ করে ওর কণ্ঠটা এত সুন্দর আর মধুর, যতই বলে ততই শুনতে ইচ্ছে করে। এই কণ্ঠটা যদি সারা জীবন শুনতে পারতাম, কিন্তু হয়তো হবে না শোনা। ওর আর আমার মাঝে অনেক দূরত্ব, অনেক কিছু দূরত্ব। ওর মতো সুন্দরী ভালো মধুর কণ্ঠী মেয়ে আমার কপালে নাই। হয়তো সারা জীবন ওর ছবি বুকে নিয়েই বাঁচতে হবে। ও হাসলে বুকের সব কষ্ট মুছে যায়। এত সুন্দর ওর হাসি, না আর ওকে না ভাবা যাবে না। ওর আর আমার দূরত্ব অনেকটাই বেশি। হঠাৎ, আপনি কি মানুষ নাকি অন্য কিছু বলেন তো? মানে কেন? আপনি তো মানুষ না, আপনি ফেরেশতা। আমি একটু আগে আমার বান্ধবীকে আপনি যেভাবে বাঁচিয়েছেন তার ভিডিও দেখলাম। আপনি আসলেই অনেক ভালো, অনেক মহৎ। নিজের 2 ব্যাগ রক্ত দিলেন। আপনি সত্যি একজন ভালো মানুষ। মোটেও না, এটা আমার কর্তব্য ছিল একজন মানুষ হিসেবে অন্য মানুষের সাহায্য করা। তখন কতটা কষ্ট আর রাগ হয়েছে আপনাকে বলে বোঝাতে পারবো না। একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, মায়ের জাত আমাদের। একটা লোক একটিবারের জন্য এগিয়ে আসেনি, উল্টো ভিডিও করে লাইকস আর কমেন্টস কামিয়েছে। এরা আসলে মানুষ না,
এরা অন্য কিছু। আরে একই সহদরের প্রাণীকুলের কেউ বিপদে পড়লে তার মতো আরও 10 জন তাকে সাহায্যের জন্য এগিয়ে যায়, জীবনের পরোয়া না করে। আর আমরা তো মানুষ, তাই বলে একটা মেয়ে মায়ের জাত, তাকে সাহায্য করতে একটা মানুষ পর্যন্ত এগিয়ে আসেনি। ধিক্কার জানাই আমি এদের, ধিক্কার। এসব ভিডিও একদিন হারিয়ে যাবে। কিন্তু ওই মেয়েটা যদি একটু সাহায্য না পেয়ে মারা যেত, তাহলে এই ভিডিও যারা বানিয়েছে বা দেখেছে তারা কি এর খেসারত দিতে পারতো? প্রিয়ন্তী হতবাক হয়ে নীরবের দিকে তাকিয়ে আছে। নীরবের রক্ত রাগে আর দুঃখে টকবক করছে। প্রিয়ন্তী এই প্রথম নীরবের হাতে হাত রাখে। মুহূর্তেই নীরবের রাগ সব চলে যায়। নীরব স্থির চোখ নিয়ে প্রিয়ন্তীর দিকে তাকায়। আপনি এই সমাজের সবচেয়ে উত্তম পুরুষ। আমি একজন নারী হিসেবে আপনাকে স্যালুট করছি। আপনার মতো সাহসী আর এমন চিন্তাধারার একজন পুরুষ মানুষ বা মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া সব মেয়েরই স্বপ্ন। আরে না, আপনি বাড়িয়ে বলছেন। আসলে মানুষ হিসেবে এটা আমাদের কর্তব্য। এই যে দেখেন, পৃথিবী ফুসফুস মানে অ্যামাজন রেইন ফরেস্ট যে প্রতিনিয়ত জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে, এতে আমাদের কোনো মাথা ব্যথা আছে? আমরা আছি শুধু ভিডিও দেখে কিছু সময়ের জন্য হতাশ হওয়া। আরে কিছু না করতে পারি, অন্তত মহান আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। এই অ্যামাজন রেইন ফরেস্ট যদি না থাকে, তাহলে কত হাজার হাজার মানুষ অক্সিজেনের অভাবে মারা যাবে, তা আমরা কল্পনাও করতে পারি না। কারো মনে কোনো ভয় নেই, সবাই আছে শুধু ভিডিও আর কাকে কীভাবে নিচে নেওয়া হবে তা নিয়ে। সত্যি অনেক খারাপ লাগে এসব দেখলে। আপনি শান্ত হন। আপনি অনেক ভালো মানুষ। আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবেন না। ইনশাল্লাহ। আপু এসে পড়ছি। নীরব আর প্রিয়ন্তী গাড়িতে থেকে নেমে বাসার ভেতরে যাচ্ছে। হঠাৎই নীরব মাথা ঘুরিয়ে পড়ে যেতে নেয়। স্যালাইনটুকু সব নেয়নি। বাসায় মা একা, তাই চলে এসেছে। প্রিয়ন্তী এগিয়ে এসে নীরবকে ধরে। আচ্ছা, আপনি মনে হয় দুর্বল হয়ে পড়েছেন, তাই পড়ে যাচ্ছেন। চলুন আপনাকে উপরে পৌঁছে দিয়ে আসি। আরে না না থাক, আমি একাই যেতে পারবো এখন, আপনি যান। আপনি পড়ে যাচ্ছেন তো, চুপচাপ হাতটা দেন তো। নীরব আর কি করবি, দুর্বল হাতটা প্রিয়ন্তীর হাতে তুলে দেয়। ভালো লাগার মানুষটার কাছে নীরবের হাত, তার প্রতিটি স্পর্শে নীরবের মনে অন্যরকম এক অনুভূতি জাগাচ্ছে। প্রিয়ন্তী নীরবকে নিয়ে বাসায় ঢুকলো। উপরের দিকে যেতে নিলেই, প্রিয়ন্তী, ওর কি হয়েছে রে? মা, উনি আমার এক ফ্রেন্ডকে আজ বাঁচিয়েছেন, প্লাস রক্তও দিয়েছেন, তাই একটু দুর্বল হয়ে গিয়েছেন। বলিস কি? বাবা আসো আসো, আমাদের বাসায় আসো। না আন্টি, আমি উপরেই যাই, মা অপেক্ষা করছে। আচ্ছা যাও। প্রিয়ন্তী, আমি এখন যেতে পারবো, আপনি বরং যান। এতটা পথ একসাথে এসেছি, আর একটু না হয় এগিয়ে দিয়ে আসি? আস্তে করে বললাম। আচ্ছা। প্রিয়ন্তী এরপর নীরবকে নিয়ে উপরে চলে যায়। নীরব, কি হয়েছে তোর? ওর কি হয়েছে মা? আর তুমি কে? মা আমি ঠিক আছি, কিছু হয়নি, শুধু একটু দুর্বল হয়ে পড়েছি। আর উনি আমাদের বাড়িওয়ালার মেয়ে। ও তাই? মা আসো, বসো বসো। কিছু খাবে? না আন্টি, শুধু একটু পানি খাবো। আচ্ছা বসো, তোমাদের জন্য পানি নিয়ে আসছি। নীরব খাটে বসে। খুব ক্লান্ত লাগছে, সকালে নাস্তাও খায়নি, তাই এত দুর্বল। হঠাৎ, আজ রাতে ছাদে অপেক্ষা করব, এসেন কিন্তু। এখন যাই, ভালো থাকবেন, অপেক্ষায় থাকবো। নীরব অবাক হয়ে প্রিয়ন্তী যাওয়া দেখছে। কি রে, কই গেল মেয়েটা? চলে গিয়েছে। পানি না খেয়েই চলে গেল? ওনার আম্মু ডাক দিয়েছে, তাই চলে গিয়েছে। ও আচ্ছা, তুই হাত মুখ ধুয়ে আস, খাবার দি। সারাদিনে তো কিছুই খাসনি। আচ্ছা মা, দাও। নীরব এরপর খাবার খেয়ে একটু রেস্ট নেয়, তারপর পড়াতে যায়। রাত 11:50। নীরবের মা ঘুমিয়ে পড়েছে, কিন্তু নীরব ঘুমাতে পারছে না। ওর মনটা ছাদে পড়ে আছে। প্রিয়ন্তীর কথা মতো ছাদে যাবে কি যাবে না এই ভেবে অস্থির হয়ে আছে নীরব। প্রিয়ন্তীকে না দেখেও ভালো লাগে না, কিন্তু যদি কেউ দেখে তাহলে অনেক বড় ক্ষতি হবে ওদের। নীরব আর পারছে না নিজের সাথে যুদ্ধ করতে, তাই সব ভুলে ছাদে চলে যায়। নীরব আস্তে আস্তে ছাদে ওঠে। ছাদের দরজা দিয়ে ভিতরে ঢুকতেই নীরব দেখে একটা মেয়ে নীল শাড়ি পরে চুলগুলো পেছনে ছেড়ে দিয়ে অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। নীরবের প্রথমে ভয় হয় যে এটা আবার ভূত নাকি। পরে যখন পায়ের দিকে তাকায়, দেখে না, নুপুর পায়ে পাটা ঠিকই আছে। নীরব নিঃশব্দে আস্তে আস্তে প্রিয়ন্তীর পেছনে গিয়ে দাঁড়ায়। এত দেরি করলেন কেন আসতে? আমি এসেছি, আপনি বুঝলেন কি করে?
ভালো লাগা বা ভালোবাসার মানুষটা কাছে আসলে তাকে এমনিতেই অনুভব করা যায়। বুঝলাম না, আমি এর মধ্যে কোনটা? প্রিয়ন্তী এবার নীরবের দিকে ঘুরে তাকায়। কাজল টানা চোখ, ঠোঁটে হালকা লিপস্টিক, আর সেই তিলটা। আহ! নীরব পাগল হয়ে যাচ্ছে প্রিয়ন্তীকে দেখে। প্রিয়ন্তী আস্তে আস্তে নীরবের অনেক কাছে এগিয়ে আসছে। নীরবের হৃদস্পন্দন ক্রমশই বেড়ে চলেছে। প্রিয়ন্তী এখন নীরবের একদম কাছে। নীরবের চোখের দিকে তাকিয়ে আছে প্রিয়ন্তী। নীরব ও প্রিয়ন্তীর সেই মায়াবী চোখ পড়ছে। সে চোখ কিছু বলতে চায়, সে চোখ কিছু পেতে চায়। আপনার সারাটা জীবন আমাকে দিবেন? প্রিয়ন্তীর এই প্রশ্নে নীরব স্তব্ধ হয়ে যায়। তাও নিজেকে সামলে নীরব বলে, কিভাবে? আমাকে ভালোবেসে। নীরবের মনে আজ খুশির ঝড়ো হাওয়া বইছে। তার মনের কল্পনার মতো দেখতে মেয়েটা তাকে নিজে থেকে বলেছে তাকে ভালোবাসে। খুশিতে নীরবের চোখের কোণা বেয়ে 2-1 ফোঁটা অশ্রু ঝরছে। কি আমাকে ভালোবাসবেন? আপনার এই বুকে আমাকে একটু জায়গা দিবেন? নীরব আর কিছু ভাবে না, প্রিয়ন্তীকে ওর বুকের সাথে জড়িয়ে ধরে আর নীরবে অশ্রু ফেলে। এ যে খুশির অশ্রু, এ যে ভালোবাসার মানুষটাকে পাওয়ার খুশির অশ্রু। অনেকটা সময় নীরবে বুকে মাথা রেখে প্রিয়ন্তী ভালোবাসা বিলাস করে। একটু পর প্রিয়ন্তী মাথা তুলে নীরবের দিকে তাকায়। নীরবকে ইশারা করে প্রিয়ন্তী বলে মাথাটা একটু নিচে নামাতে। নীরব মাথা নিচে নামাইতে প্রিয়ন্তী যা করে তা নীরব কল্পনাতেও ভাবেনি। জীবনে প্রথম ভালোবাসার মানুষের কাছ থেকে প্রথম ভালোবাসার পরশ পায় ওর ঠোঁটে। নীরবও সেই পরশকে সায় দিয়ে অনেকটা সময় তাতে হারিয়ে যায়। এক সময় দুজন ক্লান্ত হয়ে যায়। প্রিয়ন্তী নীরবকে ছেড়ে দিয়ে লজ্জায় অন্যদিকে ফিরে শ্বাস নিচ্ছে। নীরবের কাছে যেন এসব স্বপ্ন লাগছে, ভাবতেও কেমন অবাক লাগছে। এত সুন্দর একটা পরী শুধু তার। নীরবের মনে প্রিয়ন্তীর জন্য ভালোবাসা আরো বেড়ে যায়। তার মতো ন্যূনতম একটা ছেলেকে প্রিয়ন্তী ভালোবাসে। নীরব এগিয়ে গিয়ে পিছন থেকে প্রিয়ন্তীকে জড়িয়ে ধরে কোনো সংশয় ছাড়া। আজ আমি পৃথিবীর সবচেয়ে খুশি ব্যক্তি শুধু তোমাকে পেয়ে। আমিও আপনাকে। হুম, আপনি নয়, আজ থেকে শুধু তুমি। আচ্ছা তুমি। তোমার তুমিটা শুনতে কত মধুর লাগে। আচ্ছা তুমি আমাকে ভালোবাসো তো? যেদিন প্রথম তোমাকে এই দোলনার কাছে দেখেছিলাম সেদিন থেকে তোমাকে ভালোবাসি, কিন্তু আমি এত ন্যূনতম যে বলার সাহসটুকু পাইনি। হয়তো তুমি না বললে আমি কোনোদিনই বলতে পারতাম না। আমি তো জানি যে আমি না বললে তুমি জীবনেও আমাকে বলবে না ভালোবাসি। ময়না, ভালোবাসি। তোমার থেকে অনেক অনেক বেশি আমি ভালোবাসি। কিন্তু আমাদের এই ভালোবাসা কি তোমার পরিবার মেনে নিবে? কোনো দিনও না, কিন্তু আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবো না। আমার পরিবার কোনো দিনও তোমার মতো আরেকটা ভালো মানুষ আমাকে এনে দিতে পারবে না। আমার শুধু তোমাকেই চাই, শুধু তোমাকে। কেঁদো না, আমাকে ছাড়তে হবে না। আমি যেভাবে হোক তোমার পরিবারকে মানিয়ে নিব। সবাইকে পারলেও আমার বাবা আর ভাইকে পারবে না। তারা অনেক ডেঞ্জারাস। আমার ভয় হচ্ছে যদি তারা তোমার কিছু করে। তোমার ভালোবাসার সাথে থাকলে দেখো আমার কিচ্ছু হবে না। আর তারা তো এখন জানবে না। আমার পরীক্ষাটা শেষ হলে আমার ভার্সিটি শেষ, তখন একটা চাকরি আমি নিশ্চিত পাবই। তাহলে তোমার পরিবারও আর কিছু বলবে না, আমাদের মেনে নিবে। তাই যেন হয়। হবে হবে, দেখো আমার উপর বিশ্বাস রাখো, ও আমি মানিয়ে নিব। সত্যি পারবে তো? হ্যাঁ, তোমার দোলনাটায় কি আজ বসতে পারি? আমার মন বসে গেছো, এখন এইটাই বসার আবার পারমিশন চাচ্ছ? তুমিও না, চলো একসাথে বসি। নীরব আর প্রিয়ন্তী দোলনায় বসলো। নীরব শুধু প্রিয়ন্তীর দিকে তাকিয়ে আছে। এভাবে কি দেখছো? জানো, আগে ভাবতাম চাঁদটা বুঝি সবচেয়ে বেশি সুন্দর, কিন্তু আমার জানা ছিল না যে এই পৃথিবীতে আরেকটা চাঁদ আছে যে ওই চাঁদের চেয়েও অনেক বেশি সুন্দর। নীরবের কথা শুনে প্রিয়ন্তীর মুখটা লজ্জায় একদম গোলাপি হয়ে উঠেছে। লজ্জাসিক্ত মুখটা লুকানোর জন্য প্রিয়ন্তী নীরবের কাঁধে মাথা রাখে। এই লজ্জা মাখা তোমার মুখটা আমাকে আরো দুর্বল করে দেয়। তোমার প্রতি সত্যি অনেকটা বেশি ভালোবাসি এই মায়াবতীকে। তোমার মায়ায় সারাটা জীবন কাটাতে চাই একসাথে, থাকবে তো? অবশ্যই। আচ্ছা তুমি গান পারো? শুনবে? হ্যাঁ, তুমি মন খুলে গাও। বাসায় শুধু আজ মা আছে, ভাইয়া আর বাবা ঢাকার বাইরে। ও তাই, এই সুযোগে আজকে মনের কথাগুলো বললেন রানী? তুমি গান শোনাও। জানো, আমার খুব ইচ্ছে ছিল এই দোলনায় আমার ভালোবাসার মানুষের সাথে বসে দক্ষিণা বাতাস খাবো আর তার কাঁধে মাথা রেখে গান শুনবো। আচ্ছা, তোমার ইচ্ছাটা এখনই পূরণ করছি। নীরব কান ধরল। এভাবে শুরু হয় নীরব আর প্রিয়ন্তীর ভালোবাসার গল্প। ওদের মাঝে ভালোবাসাটা ছিল অন্যরকম, খুব মজার আর অ্যাডভেঞ্চারাস।
প্রিয়ন্তীর বাবা আর ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে ওরা অনেক জায়গায় ঘুরতে যেত, অনেক মজা করতো। প্রেম ভালোবাসায় ভরপুর দিনগুলো যেতে ওদের। কিন্তু বরাবরের মতো একজনের চোখ কখনোই ফাঁকি দেওয়া চায় না, সে হলো মা। একদিন রাতে প্রিয়ন্তীর মা প্রিয়ন্তীর রুমে আসে। প্রিয়ন্তী তখন পড়ছিল। প্রিয়ন্তী, হঠাৎ কারো ডাক পড়ায় প্রিয়ন্তী কেঁপে ওঠে, নিজেকে ঠিক রেখে বলে, কিছু বলবে মা? প্রিয়ন্তীর মা প্রিয়ন্তী ঠিক সামনে খাটের উপর বসে আর বলে, যা করছিস তো তা ভেবে করছিস তো? এর পরিণতি কি তোর জানা আছে তো? প্রিয়ন্তী ওর মায়ের কথা শুনে ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, তাও না বোঝার মতো ভান করে বলল, কি বলছো মা? আমি আবার কি করছি? দেখ মা, ছেলেটার বাবা নেই, শুধু মা আছে। তোর বাবা আর ভাই যদি জানতে পারে ওকে মেরে ফেলবে। প্রিয়ন্তী বুঝে গেছে মা সব জেনে গেছে। মা, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। ও আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক যত্ন করে, আমার খেয়াল রাখে, ঠিক তোমার মতো। আমি তো ওকে ছাড়া বাঁচবো না মা। জানি রে মা, তোর মুখের হাসি আমি দেখেছি, তাতে যে তুই কতটা খুশি ওর সাথে তা বুঝেছি। কিন্তু ও কি পারবে তোর বাবা আর ভাইকে বোঝাতে? মা, ও বলছে ও পারবে। কয়দিন পর ওর পরীক্ষা শেষ হলেই ও একটা চাকরি পাবে, তখন বাবাকে বলবে। তাহলে ভালোই। জানিস, ছেলেটাকে আমারও অনেক ভালো লেগেছে। তোদের যখন একসাথে দেখি খুব ভালো লাগে। মনে হয় না আমার মেয়েটা অনেক ভালো আছে। আচ্ছা, তুই মন মরা হয়ে বসে থাকতি, মা হয়ে আমার খুব খারাপ লাগতো, কিন্তু এখন খুব ভালো লাগে তোকে দেখলে। আমার পুরো সাপোর্ট আছে তোদের সাথে, আল্লাহ ভরসা। সত্যি বলছো মা? অনেক খুশি হয়ে বললাম। হ্যাঁ রে পাগলি, সত্যি। তুই যেটাই খুশি আমিও সেটাতেই খুশি। প্রিয়ন্তী ওর মাকে জড়িয়ে ধরে আর দুঃখ কষ্ট বিনিময় করে মা আর মেয়ে। পরদিন বিকালে, ময়না, কি হয়েছে? এত চিন্তিত লাগছে কেন তোমাকে? একটা সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা? কি হয়েছে? না আম্মু। আম্মু নাকি? আম্মু না, আমাদের কথা জেনে গেছে। কি? কিভাবে? এখন কি হবে? তোমাকে আমার কাছ থেকে নিয়ে যাবে? আল্লাহ, আমি এখন কি করব? না না, আমার কাছ থেকে তোমাকে কেউ নিতে পারবে না। প্রিয়ন্তীর হাত শক্ত করে ধরে নীরব ওর বুকের সাথে জড়িয়ে ধরে। এত ভালোবাসো আমায়? অনেক বেশি, ময়না পাখি। তুমি পাশ করেছো? মানে? তোমাকে পরীক্ষা করছিলাম যে আমাকে হারানোর ভয় তোমার আছে কিনা। তার মানে আম্মু জানেনি? না জেনেছে, আর বলছে তার মেয়ের জামাইকে তার অনেক পছন্দ হয়েছে, আর তার ফুল সাপোর্ট আছে আমাদের সাথে। কি বলো, সত্যি? জি সত্যি। এখন তাড়াতাড়ি এক্সামটা শেষ করে একটা চাকরি নাও, আর বাবাকে বলো আমাদের কথা। আচ্ছা। নীরব প্রিয়ন্তীকে কাছে টেনে নেয় আর বলে, ময়না, ভালোবাসি যে। আমিও অনেক। এভাবে নীরব আর প্রিয়ন্তীর মাঝে ভালোবাসাটা দিন দিন অনেক বাড়তে থাকে। প্রিয়ন্তী এখন ভার্সিটিতে উঠেছে আর নীরবেরও পরীক্ষা শেষ, শুধু রেজাল্টের অপেক্ষায়। সবকিছু খুব ভালোই যাচ্ছিল, কিন্তু একদিন হঠাৎ করে নীরবের মা অনেক অসুস্থ হয়ে পড়ে। নীরব তাড়াতাড়ি ওর মাকে নিয়ে হাসপাতালে চলে যায়। সারাদিন মায়ের সাথেই থাকে নীরব। প্রিয়ন্তীর সাথে কথা হয় না এখন তেমন একটা। প্রিয়ন্তী সারাদিন বাসায় মন মরা হয়ে বসে থাকে, নীরবের ফোনটাও বন্ধ। প্রিয়ন্তী ছাদে দোলনায় বসে শুধু কান্না করছে। বাবা আর ভাইয়া চলে এসেছে প্রিয়ন্তীর। এখন বাইরে বের হওয়া খুব কঠিন। কান্না করতে করতে প্রিয়ন্তী কেমন যেন হয়ে গিয়েছে। প্রিয়ন্তী বিষণ্ণ মন নিয়ে ছাদে দোলনাতে বসে আছে। হঠাৎই কারো হাতের স্পর্শ পায় ওর কাঁধে। প্রিয়ন্তীর চোখটা তাড়াতাড়ি মুছে তাকিয়ে দেখে প্রিয়ন্তীর মা। কিরে, এখানে বসে কাঁদছিস কেন? যাবি না? কই যাব? তোর প্রেমিকের কাছে। কি বলছো মা? কিছুই তো বুঝছি না। আরে বোকা মেয়ে, বলছি চল তোর নীরবের মাকে দেখে আসি। প্রিয়ন্তীর চোখে মুখে আনন্দ স্পষ্ট, অনেক খুশি হয়েছে প্রিয়ন্তী। সত্যি মা, আমরা যাচ্ছি? হ্যাঁ মা, চল তাড়াতাড়ি। আমি 2 মিনিট আসছি। হাসপাতালে নীরব ওর মায়ের পাশে বসে আছে আর ওর মায়ের সাথে কথা বলছে। এর মধ্যেই, কি আসতে পারি? আরে আন্টি, আপনি আসুন আসুন। নীরবের চোখ প্রিয়ন্তীকে খুঁজছে। প্রিয়ন্তীর মা নীরবের কাছে এসে বলল, বাইরে আছে, যাও, আমি তোমার মায়ের সাথে কথা বলি। নীরব হাসি দিয়ে মাকে বলে বাইরে চলে আসে। এসে দেখে প্রিয়ন্তীর মুখটা কেমন শুকনো, চোখগুলোতে আর আগের মতো মায়া নাই, কেমন জানি হয়ে গেছে। নীরব দাঁড়িয়েছিল। প্রিয়ন্তী নীরবের হাত ধরে টেনে একটা নিরিবিলি জায়গায় নিয়ে যায়।
প্রিয়ন্তী নীরবের দিকে তাকিয়ে আছে, নীরবও প্রিয়ন্তীর দিকে তাকিয়ে আছে। একটু পরই প্রিয়ন্তী বাচ্চাদের মতো কেঁদে দেয়। নীরব একদম বোকা হয়ে যায় প্রিয়ন্তীর কান্না দেখে। নীরব আর কিছু না ভেবে প্রিয়ন্তীকে ওর বুকের সাথে জড়িয়ে ধরে। এই বোকা মেয়ে এভাবে কাঁদছো কেন? কি হয়েছে আমার ময়না পাখিটার? আজ 5 দিন হলো তুমি আমার সাথে কথা বলো না, আমাকে ভালোবাসো না। তুমি তুমি আমাকে ভুলে গেছো। ময়রা রে, আম্মু অনেক অসুস্থ ছিল, তখন আমার মাথায় কিচ্ছু ছিল না। সারাটা দিন আম্মুর কাছেই ছিলাম, তার যে আমি ছাড়ার কেউ নাই। সবই তো বুঝলাম, কিন্তু ফোনটাও অফ করে রাখছো। তুমি আমাকে ভুলে গেছো, আমাকে ভালোবাসো না। নীরব ওর পকেট থেকে ফোনটা বের করে প্রিয়ন্তীকে দেখায়। দেখে আমার ফোন বাবা সেই কবে থেকে ঘুমাচ্ছে, চার্জ নাই, আর চার্জার তো বাসায়, তাই চার্জও দিতে পারিনি। আচ্ছা হয়েছে, তুমিও না বোকা। আমি তো এমনিই সব বলছি, আমি তোমাকে বুঝি, আর এও জানি তুমি আমাকে অনেক অনেক ভালোবাসো। তাহলে এখন কাঁদছো কেন ময়না? অনেকদিন তোমাকে দেখি না, তাই মনের অজান্তেই কাঁদছি। আমি ইচ্ছে করে কাঁদছি না, একা একাই কান্না আসছে। আমাকে অনেক ভালোবাসো তাই না? না, আমি কাউকে ভালোবাসি না, আমাকে কেউ ভালোবাসে না। নীরব প্রিয়ন্তীর মুখটা তুলে ওর কপালে একটা চুমু দিল। কি এখন খুশি তো? তুমি সব বুঝে যাও তাই না? তুমি যেখানে চাচ্ছ সেখানে দিব না। আমি কিছুই চাইনি। সত্যি? জি। আচ্ছা তুমি অনেক পচা। আচ্ছা যাও, আমি অনেক পচা? না, তুমি অনেক ভালো। না, আমি অনেক পচা। না না, আমি বলছি না তুমি অনেক ভালো, মনে ভালো। বলেই নীরবের গালে একটা চুমু দিয়ে প্রিয়ন্তী ক্যাবিনের দিকে চলে যায়। নীরবও হাসতে হাসতে প্রিয়ন্তীর পিছনে চলে যায়। আমার মতে প্রকৃত ভালোবাসা এটাই, একজন আরেকজনের খারাপ সময়ও সাথে থাকা। যে সময় তাকে একটু ভালোবাসা দিয়ে তাকে মেন্টালি সাপোর্ট দেওয়া, এটাই ভালোবাসা। এতে করে দুজনেই খারাপ সময়টা পার করার সমান শক্তি পায়। ভালোবাসা এমনই। কেবিনে বাবা নীরব, তোমার মায়ের অবস্থা এখন কেমন? আন্টি? আন্টি না, মা বলো। নীরব অনেক খুশি হয়ে যায়। মা, আম্মু এখন আপনাদের আর মহান আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছে। কাল বাসায় নিয়ে যাব। ও আচ্ছা, তাহলে তো ভালোই। আপা আজ তাহলে আসি, অনেক কথা হলো, কাল বাসায় দেখা হবে নে। আচ্ছা আপা। পরদিন নীরব ওর মাকে বাসায় নিয়ে আসে। নীরবের সাথে প্রিয়ন্তীও আছে। প্রিয়ন্তী ঘরটা পরিষ্কার করে দিয়ে নিচ থেকে খাবার এনে দেয়। নীরব রাতে গেলে রাতে দেয়নি প্রিয়ন্তী। প্রিয়ন্তী নিজের সংসারের মতো করে সবটা গুছিয়ে নেয়। নীরবের মা অবাক চোখে শুধু প্রিয়ন্তীকেই দেখছে। প্রিয়ন্তিনী মা, এদিকে আসো মা। প্রিয়ন্তী নীরবের মায়ের কাছে গিয়ে বসে। তুমি সত্যি অনেক ভালো মেয়ে। তুমি কি আমার ছেলেটাকে সত্যি অনেক ভালোবাসো মা? প্রিয়ন্তী লজ্জামাখা মুখ নিয়ে হ্যাঁ বলে। মাশাল্লাহ মা, আমি অনেক খুশি হয়েছি। তোমার মতো এত ভালো একটা মেয়ে আমার ছেলের বউ হলে আমি অনেক খুশি হব। কিন্তু মা, জি মা। আমরা তো অনেক গরিব আর তোমরা অনেক ধনী। তোমার বাবা আমার ছেলের কাছে তোমাকে কি দেবে? মা, নীরব বলেছে ও নাকি ঠিক সবাইকে মানিয়ে নিবে। আমার ছেলেটা অনেক ভালো, বুঝলি মা? ও যেহেতু বলেছে ও নিশ্চয়ই পারবে। ইনশাল্লাহ। এরই মধ্যে নীরবের আগমন। কি এত কথা কিসের? শাশুড়ি আম্মার সাথে কথা বলছি, তোমাকে বলবো কেন? হ্যাঁ। নীরবের মা হাসছে। নীরব, এই লক্ষ্মী বৌমাটা আমার অনেক পছন্দ হয়েছে। আমারও। প্রিয়ন্তী অনেক লজ্জা পাচ্ছে। মা, আমি এখন যাই, পরে আবার আসবো। এখন থেকে আপনার সব খেয়াল আমিই রাখবো। আচ্ছা রেখো, আমারও ভালো লাগবে। প্রিয়ন্তী বের হওয়ার সময় নীরবের হাতে একটা কাগজের টুকরো দিয়ে চলে গেল, আর সাথে মনকাড়া হাসি। নীরব কাগজটা পড়ে দেখে সেখানে লেখা, রাতে ছাদে এসো, কথা আছে। নীরব পড়ে হাসছে, কারণ ও বুঝেছে গতকালকের পাওনাটা আজ রাতে নিবে। ভাগলি মেয়ে। রাত 11:43। নীরব ছাদের দিকে যাচ্ছে। উপরে দরজা দিয়ে ঢুকতেই কে যেন হাঁচমকা টান মেরে নীরবকে একপাশে নিয়ে এলো। নীরব দেখে আর কেউ নয়, প্রিয়ন্তী।
প্রিয়ন্তী নীরবকে জড়িয়ে ধরেই দাঁড়িয়ে আছে। গতকালকের পাওয়াটা উসুল করার জন্য বুঝি রেখেছো? বুঝেছো? যখন তাহলে আবার জিজ্ঞেস করো কেন? বাব্বা, আমার ময়না পাখি দেখি রাগ করে আছে। এখন তাড়াতাড়ি আমার মিষ্টি দাও। দিব না। কি? কিছু না, আমি ভালো ছেলে, আমি কাউকে কিছু দেই না। কি? আমি তাহলে পচা মেয়ে না? ঠিক আছে, আবার আইসো আমার কাছে। বলেই প্রিয়ন্তী চলে যেতে নিলে নীরবকে টান দিয়ে ওর বুকের সাথে জড়িয়ে ধরে। ময়না রাগ করে না, দুষ্টুমনি করছিলাম তো। না, কোনো দুষ্টামি না, ছাড়ো আমাকে, আমি চলে যাব। তুমি অনেক পচা। নীরব প্রিয়ন্তীকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে তাকানিতে আছে অনেক মায়া আর ভালোবাসা। প্রিয়ন্তীও নীরবের দিকে তাকিয়ে আছে। নীরবের ঘোরে পড়ে গিয়েছে প্রিয়ন্তী। নীরব হাসতে হাসতে প্রিয়ন্তীর দিকে এগোচ্ছে। প্রিয়ন্তীর হৃদস্পন্দন ক্রমশ বেড়েই চলেছে। নীরব এগোচ্ছে, আর সামান্য একটু পথ বাকি সেই বহুল অপেক্ষিত মিষ্টি স্বাদ নেওয়ার জন্য। কিন্তু হঠাৎই সিঁড়িতে কারো আসার শব্দ পাওয়া গেল। প্রিয়ন্তী তাড়াতাড়ি নীরবকে ছেড়ে সিঁড়িতে গিয়ে হুকি দেয়। প্রিয়ন্তী দেখে ওর ভাই আসছে। নীরব, কাজ হয়েছে, ভাইয়া আসছে তো। এখন আল্লাহ তোমাকে আর আমাকে তো এখন দেখে ফেলবে। তোমাকে তো জানে মেরে ফেলবে আমার সাথে দেখলে। এখন কি হবে? কই যাব? আল্লাহ! প্রিয়ন্তী অস্থির হয়ে গিয়েছে, ভয়ে রীতিমতো কাঁপছে। তুমি শান্ত হও তো। নীরব আশেপাশে তাকিয়ে দেখে ছাদের উপরে পানির ট্যাঙ্কির জায়গাটা পলালে ভাইয়া দেখবে না। এদিকে প্রিয়ন্তী ভয়ে অবস্থা খারাপ। নীরব তাড়াতাড়ি ওয়াল বেয়ে উপরে উঠে ট্যাঙ্কির ছাদে শুয়ে পড়ে। আর প্রিয়ন্তীও ছাদের এক পাশে দাঁড়িয়ে ভয়ে আল্লাহ আল্লাহ করছে। কিরে প্রিয়ন্তী, এত রাতে তুই ছাদে? নিচে গরম লাগছিল, তাই উপরে একটু বাতাস খেতে আসলাম। রানা ছাদটা ভালো করে দেখলো যে কোথাও কেউ আছে কিনা। প্রিয়ন্তীর ভয় আরো বেড়ে গেল। নীরব আকাশের দিকে তাকিয়ে আল্লাহ আল্লাহ করছে। আমারও অনেক গরম লাগছিল বুঝলি, তাই আমিও উপরে আসলাম। যাই ট্যাঙ্কিটা গিয়ে বসি, ওখানে বাতাস বেশি লাগে। আজ কাজ হয়েছে, এখন নিশ্চিন্তে প্রিয়ন্তী ধরা খাবে। আর কিচ্ছু করার নেই। নীরবও ভয়ে ভয়ে আরো জোরে জোরে হাল্লাকে ডাকছে মনে মনে। প্রিয়ন্তী কি করবে ভেবে পাচ্ছে না। তাও একটা শেষ সুযোগ নিল প্রিয়ন্তী। ভাইয়া! রানা পেছনে তাকিয়ে দেখে প্রিয়ন্তী মাথা ঘুরে পড়ে যাচ্ছে। আরে আরে প্রিয়ন্তী, পড়ে যাচ্ছিস কেন? কি হলো? ভাইয়া, গরমে মাথা ঘুরছে, চলো আমরা নিচে যাই। আমাকে একটু নিচে দিয়ে আসো, না হয় পড়ে যাব। হঠাৎ এভাবে অসুস্থ হয়ে গেলি কিভাবে? আচ্ছা চল, আমি দিয়ে আসছি। তারপর রানা প্রিয়ন্তীকে নিয়ে নিচে চলে যায়। আর এই ফাঁকে নীরবও ওর বাসায় চলে যায়। এইভাবে অনেক ভয় পার করে নীরব আর প্রিয়ন্তী দেখা করত। নীরবের রেজাল্ট বের হয়। অনেক ভালো রেজাল্ট করেছে সবার থেকে। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাপ্লাই করার পর নীরব সেখানে চান্স পায়। নীরব সম্পূর্ণ ওর যোগ্যতা দিয়েই এই চাকরিটা পেয়েছে। ওর সততা আর শিক্ষাগত যোগ্যতাই ওকে আজ এই চাকরি দিয়েছে। তবে এখনও পার্মানেন্ট হয়নি বলে প্রিয়ন্তীর বাবাকে বলতে পারছে না। বাসার সবাই খুব খুশি, বিশেষ করে প্রিয়ন্তী। এভাবে আরও কয়েকটা মাস কেটে গেল। হঠাৎ বিকেলের দিকে একদিন নীরব অফিসে কাজ করছিল। ঠিক সে সময় ওর ফোনটা বেজে ওঠে। হ্যালো প্রিয়ন্তী। প্রিয়ন্তী কাঁদতে কাঁদতে নীরবকে বলল, আমাকে আজ ছেলেপক্ষ দেখতে আসবে। যদি পছন্দ হয় তাহলে আজই আংটি পরিয়ে যাবে। প্লিজ তুমি কিছু করো। আমি আসছি প্রিয়ন্তী, আমি আসছি, তুমি প্লিজ কেঁদো না। প্রিয়ন্তী ফোন রেখে দেয়। নীরব বের হতে নিলে হঠাৎ জরুরি মিটিং ডাকে নীরবের বস। প্রায় রাত 8টা বেজে গেছে। মিটিং শেষ হতে নীরব রীতিমতো কাঁদছে। কী করবে কিচ্ছু বুঝতে পারছে না। তাড়াতাড়ি পাঠাওতে করে বাড়ি আসে। বাড়ির ভেতরে ঢুকে দেখে প্রিয়ন্তী দাঁড়িয়ে আছে মলিন চোখে, চোখটা ভেজা। কি হয়েছে প্রিয়ন্তী? প্রিয়ন্তী মলিন চোখে নীরবের দিকে তাকিয়ে ওর রিং ফিঙ্গার উঠিয়ে নীরবকে দেখালো। নীরব দেখে তাতে একটা হাংটি পরানো। নীরবের হাত থেকে ঠাস করে ব্যাগটা পড়ে যায়। চোখ থেকে অঝরে পানি পড়ছে। নীরব, এখনো কিছু হয়নি, তুমি এখনই বাবার সাথে গিয়ে কথা বলো। হ্যাঁ আমি বলবো, আমি এখনই আসছি। আচ্ছা।
নীরব তাড়াতাড়ি উপরে গিয়ে কোনো রকমে ফ্রেশ হয়ে নিচে প্রিয়ন্তীর বাবার কাছে যায়। আসসালামু আলাইকুম চাচা, আসতে পারি? হ্যাঁ আসো, বসো। নীরবে প্রচণ্ড ভয় হচ্ছে। প্রিয়ন্তী দরজার আড়ালে দাঁড়িয়ে আছে, নীরবও ভেতরে ঢুকে দাঁড়িয়ে আছে, ভয়তে বসতেও পারছে না। কি হলো, বসো। নীরব বসল, কিন্তু কিভাবে কথা শুরু করবে ও বুঝতে পারছে না। কিছু বলবা? জি চাচা। বলো, কিন্তু তুমি এত কাঁপতেছো কেন? এমনিতেই চাচা। হঠাৎই প্রিয়ন্তীর ভাই এসে উপস্থিত। প্রিয়ন্তী নীরবের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে, আর ইশারায় বলছে চলে যেতে। নীরব তা দেখেও না দেখার মতো করে প্রিয়ন্তীর বাবাকে বলল, চাচা আমি প্রিয়ন্তীকে বিয়ে করতে চাই, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। প্রিয়ন্তীর বাবা যেন রীতিমতো শক খায়, কিন্তু প্রিয়ন্তীর ভাই উঠে এসে নীরবের কলার টেনে ধরে। নীরবে কেঁপে ওঠে। প্রিয়ন্তী আড়াল থেকে বাইরে বেরিয়ে আসে। রানা ছাড়, ছাড় বলছি। ওর কত বড় সাহস, ওর মতো ফকিন্নি ছেলে আমার বোনকে বিয়ে করতে চায়। রানা, আমি ছাড়তে বলছি, আর তুই বাইরে যা, আমি ওর সাথে কথা বলছি। রানা নীরবকে ছেড়ে দিয়ে বাইরে চলে যায় রাগীভাবে। তুমি কি মনে করে আমার মেয়েকে বিয়ে করতে চাও? চাচা আমি ওকে অনেক বেশি ভালোবাসি, ও আমাকে অনেক বেশি ভালোবাসে। ভালোবাসা দিয়ে কি সংসার চলে রে? চাচা আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছি। বেতন কত? 40,000 টাকা। প্রিয়ন্তীর বাবা অট্ট হাসিতে ভেঙে পড়ে। আমার মেয়ের শপিংয়ে তো মাসে আর বেশি যায়। শোন, তুই ছোট ঘরের ছেলে, তোর নিশ্চয়ই আমার সম্পত্তির উপর লোভ হয়েছে, তাই আমার মেয়েকে পটিয়েছিস, তাই না? প্রিয়ন্তীর বাবার কথা শুনে নীরব যেন বিশাল বড় এক ধাক্কা খায়। প্রিয়ন্তীর কোনো ভয় ছাড়াই নীরবের পাশে দাঁড়িয়ে বলে ওঠে, বাবা তুমি এটা কি করলে? নীরব প্রথমে আমাকে বলেনি ভালোবাসে, বরং আমি ওকে বলেছি। চাচা আমার আপনার সম্পত্তির ছিটেফোঁটাও লাগবে না, শুধু আপনার মেয়েটাকে দেন আমাকে, আমি যা আয় করব তাতেই আমাদের চলবে। না, এ সম্ভব না। আমি তোর সাথে এত শান্তভাবে কথা বলছি কেন জানিস? কারণ মেয়েটা তোকে ভালোবাসে, না হলে তোকে এতক্ষণে যে কি করতাম তুই জানিস না। আমি তোকে মানি না। আমার পছন্দের ছেলের সাথেই প্রিয়ন্তীর বিয়ে হবে, তুই অবশ্যই আমার মেয়ের বিয়ে খেয়ে যাবি। কি হলো নীরব? কিছু বলো নীরব। নীরব প্রিয়ন্তী আমি অনেক গরিব, সত্যি অনেক গরিব। তোমার বাবা ঠিকই বলেছে, আমি হয়তো তার সম্পত্তির লোভে তোমাকে পটিয়েছি। তোমার যে চাওয়া পাওয়া হয়তো আমি পূরণ করতে পারবো না। তুমি তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করো, তোমার বাবার পছন্দ আমি না। প্রিয়ন্তী সেখানে পাথরের মতো ঠাঁই দাঁড়িয়ে রইল। কি হয়ে গেল একটু আগে প্রিয়ন্তী কিছুই বুঝতে পারল না। বাবা তুমি আজ 3টা জীবন নষ্ট করলে, বলেই প্রিয়ন্তী কাঁদতে কাঁদতে চলে গেল। নীরব ছাদে একা একা বসে কাঁদছে। প্রিয়ন্তীও নিজেকে রুমে বন্দি করে কাঁদছে। প্রিয়ন্তী খুব কষ্ট পেয়েছে যে এতদিনের ভালোবাসায় নীরব এক মুহূর্তে ছেড়ে দিল, আঁকড়ে ধরল না নীরব প্রিয়ন্তীকে। প্রিয়ন্তীর খুব রাগ হচ্ছে নীরবের উপর, কিন্তু প্রিয়ন্তী এর চেয়ে বেশি কিছু করতেও পারছে না, কারণ ওর বাবা আর ভাই অনেক খারাপ, নীরবকে মেরেও ফেলতে পারে। সেই ভয়ে প্রিয়ন্তীও কিচ্ছু করতে পারছে না। আর এদিকে নীরব বড়দেরকে কষ্ট দিয়ে তার ভালোবাসা পেতে চায় না। ও মনে করেছিল ওর চাকরির কথা শুনে নীরবের কাছে ওর বাবা প্রিয়ন্তীকে খুশি খুশি তুলে দেবে, কিন্তু তার হলো না, হলো তার বিপরীত। নীরবের এখন খুব জোরে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু তাও পারছে না। ওর ভালোবাসা, ওর ভালো লাগার মানুষটা কিছুদিন পর অন্য কারো বুকে বাসা বাঁধবে। নীরবের বুক ফেটে যাচ্ছে কষ্টে, শুধু অশ্রু ফেলে যাচ্ছেন প্রতিনিয়ত। এভাবে প্রিয়ন্তীর বিয়ের সব রীতি শেষ করে কাল ওর বিয়ে। প্রিয়ন্তী কষ্টে আর রাগ করে নীরবের সাথে কথা দেখাও করেনি। নীরব নিজেকে রুমে বন্দি করে শুধু কাঁদছে আর কাঁদছে, সাথে নীরবের মাও কাঁদছে ওর সাথে, তবে আড়ালে লুকিয়ে। ছেলের সামনে কাঁদলে ছেলে আরও ভেঙে পড়বে। বিয়ের দিন সন্ধ্যা 7টা। নীরব একা ওর রুমে বসে আছে দরজা দিয়ে। জীবনে যাকে ওর বেশি ভালো লাগে তারাই ওকে ছেড়ে চলে যায়। কাঁদতে কাঁদতে চোখের জল সব শুকিয়ে গেছে, নিথর হয়ে মাটিতে বসে আছে। নীরব ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7টা 20 বাজে।
এতক্ষণে হয়তো প্রিয়ন্তীর বিয়ে হয়ে গিয়েছে, সব শেষ। আর এখানে এক মুহূর্ত থাকবেন নীরব, হার না, শেষ সব। এসব ভাবছিল নীরব, হঠাৎই ওর রুমের দরজায় কড়া পড়ে। নীরব দরজা খুলে তো পুরো অবাকে সাত আসমানে, কারণ বিয়ের বেশে প্রিয়ন্তী যে ওর সামনে দাঁড়িয়ে আছে। কি যে সুন্দরী না লাগছে ওকে। তুমি এখানে? নীরব, আমি বিয়ে থেকে পালিয়ে এসেছি, চলো আমরা কোথাও দূরে, মানে অনেক দূরে পালিয়ে যাই, চলো নীরব। যা নীরব, ওকে নিয়ে পালিয়ে যা। নীরব কিছুটা চুপ করে প্রিয়ন্তীকে দেখে। সে চাহনিতে অনেক কষ্ট লুকিয়ে আছে, হয়তো প্রিয়ন্তী তা বুঝেছে। না প্রিয়ন্তী, আমি তা পারবো না। যদি পালানোর ইচ্ছে থাকতো তাহলে অনেক আগেই পালিয়ে যেতাম, কিন্তু আমি এমন না প্রিয়ন্তী। আমার ইচ্ছে ছিল তোমার পুরো পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হবে। তোমার বাবা মাকে কষ্ট দিয়ে আমি আমার ভালোবাসা পেতে চাই না। তাদের এই কষ্ট একদিন বিশাল বড় অভিশাপে পরিণত হবে। আমরা কোনোদিন সুখী হতে পারবো না। আর সবচেয়ে বড় কথা, তোমাকে আমার স্বার্থের জন্য তোমার বাবা মার কাছ থেকে আলাদা করতে পারবো না। তাদের দোয়া ছাড়া আমাদের বিয়ে সম্ভব নয় প্রিয়ন্তী, সম্ভব নয়। যাক, আমার মেয়ে একটা হীরা পছন্দ করেছে। নীরব হঠাৎ প্রিয়ন্তীর বাবার কণ্ঠ শুনে হাঁপকে ওঠে। প্রিয়ন্তীর বাবা পাশ থেকে সবাইকে নিয়ে বেরিয়ে আসে, মানে ভাই আর মা। নীরব কিছুই বুঝতে পারছে না, অবাক হয়ে তাকিয়ে আছে সবার দিকে। বাবা নীরব, তুই আমার পরীক্ষায় 100-তে 200 পেয়েছিস। আজ যদি সত্যি তুই ওকে নিয়ে পালাতি, তাহলে প্রিয়ন্তীকে তুই জীবনে পেতি না। আমি অবাক হয়েছি, তোর নিজের মা বলার পরেও তুই ওকে নিয়ে পালাসনি। আমাদের সবার কথা ভেবে নিজের ভালোবাসাকে বিসর্জন দিলি। সত্যি তোর মতো বড় মনের মানুষ আর একটাও নাই। তুই হলি আমাদের আসল ঢাকার ছেলে। আরে সানাই বাজাও, আজ আমার মেয়ের বিয়ে। এরপর সবার সম্মতিতে নীরব আর প্রিয়ন্তীর বিয়ে হয়ে যায়, আর সেই সাথে তাদের ভালোবাসা পূর্ণতা লাভ করে। পালিয়ে গিয়ে বিয়ে করা কোনো সমস্যার সমাধান না, বরং নিজেকে সেভাবে প্রস্তুত করুন যাতে পালানোর মতো অপরাধ আপনার না করতে হয়। সবশেষে বলতে চাই, সবার ভালোবাসাই পূর্ণতা পায়।